আসসালামু আলাইকুম। আমি আছি সাদাত হোসেন আপনাদের সাথে। তো আজকে আপনাদের সকলকে আমাদের এই অনলাইন লাইভ সেশনে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের যে লাইভ সেশন আছে সেই লাইভ সেশনে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাবেদা, অর্থাৎ জাবেদাকে ইংরেজি থেকে যেটা বলা হয় সেটা হচ্ছে জার্নাল। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জাবেদা। এখন জাবেদা ছাড়া কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টিং আগাতে পারি না, ঠিক আছে? এখন এই জাবেদাই হচ্ছে তোমার শুরু, অর্থাৎ হিসাব প্রক্রিয়া যদি তুমি সঠিকভাবে সম্পন্ন করতে চাও তাহলে জাবেদা ছাড়া তুমি কখনোই হিসাব প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না। কারণ জাবেদা থেকেই তোমার খতিয়ান প্রস্তুত করা হয়, খতিয়ান থেকে রেয়ামিল প্রস্তুত করা হয়, রেয়ামিল এবং কিছু সমন্বয় নিয়ে কিন্তু আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়। তাহলে ব্যবসার প্রকৃত রূপ জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাবেদা। তো এই জাবেদাটা নিয়ে যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে জাবেদা। জাবেদা অর্থ কি? জাবেদাকে ইংরেজিতে বলা হয় জার্নাল, যেমন জার না। এখানে দেখো দুইটা শব্দ আছে, তাই না? একটা শব্দ হচ্ছে জার আর একটা হচ্ছে নাল। অর্থাৎ জার্নাল শব্দের অর্থ হচ্ছে, জার শব্দের অর্থ হচ্ছে দিন বা দিবস, জার্নাল অর্থাৎ এই জার শব্দের অর্থ হচ্ছে দিন অথবা দিবস। এবং দেখো পুরাটাকে যদি বলা হয় তাহলে কি হয়? জার্নাল, ঠিক আছে? তাহলে এই জার্নালকে যদি তুমি অর্থ করো তাহলে কি পাওয়া যায়? দিন বা দিবস, তাই না? তাহলে এই দিন বা দিবসের মাধ্যমে আমরা কিন্তু জাবেদাকে সংজ্ঞায়িত করতে পারি। কিভাবে? ধরো প্রত্যেক দিন, অর্থাৎ এই জার্নাল শব্দটা কি শব্দ? ফরাসি শব্দ, কিন্তু এই শব্দটা মনে রাখবা, জার্নাল শব্দটা ফরাসি শব্দ। অর্থাৎ ফরাসি জার শব্দ থেকেই কি এসেছে? জার্নাল এসেছে। অর্থাৎ জার্নাল অর্থ হচ্ছে জাবেদা। এখন আমরা জাবেদাকে সংজ্ঞায়িত করি যদি একটু, তাহলে কিভাবে জাবেদাকে সংজ্ঞায়িত করা যায়? তো জাবেদাকে সংজ্ঞায়িত করলে আমরা এভাবে বলতে পারি যে প্রত্যেক দিন বা দিবসে যেই সকল লেনদেনগুলো সংগঠিত হয়, কি বলছি? প্রত্যেক দিন বা দিবসে যেই সকল লেনদেনগুলো সংগঠিত হবে তা তারিখের ক্রম অনুযায়ী, কিসের ক্রম অনুযায়ী? তারিখের ক্রম অনুযায়ী ব্যাখ্যার আকারে, কিসের আকারে? ব্যাখ্যার আকারে সর্বপ্রথম যে বইতে লিপিবদ্ধ করা হবে তাকেই আমরা জাবেদা বলবো। এখন জাবেদার ক্ষেত্রে তোমার যে সকল বিষয়গুলো আছে, এখন জাবেদাকে কি বলা হয়? জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়, প্রাথমিক বই। তারপরে বলা হয় দৈনিক বই, ঠিক আছে? তাহলে যে কোনোটাই থাকতে পারে, জাবেদা থাকতে পারে, প্রাথমিক বই থাকতে পারে, দৈনিক বই থাকতে পারে। এখন আরেকটাও বলা যায়, এটা হচ্ছে সহকারী বই। কি বই? সহকারী বই। কারণ সহকারী বই কি কারণে বলা হয়েছে? অর্থাৎ আমরা জাবেদা ছাড়া কিন্তু খতিয়ান কখনোই নির্ণয় করতে পারবো না, তাই খতিয়ানের সহায়তা করে, এই কারণে সহকারী বই বলা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে আমরা জাবেদার সংজ্ঞা জানলাম এবং জাবেদাকে কি কি হিসাবে আর কয়টা নামে লেখা যায় সেই নামগুলোও আমরা জানলাম। কারণ এগুলা আমাদের যে পরীক্ষা হবে, বোর্ড পরীক্ষা হবে, এই বোর্ড পরীক্ষার নৈবিত্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কিন্তু জানলাম যে জাবেদাকে অনেকগুলা নামই থাকতে পারে। কি থাকতে পারে? প্রাথমিক বই থাকতে পারে, দৈনিক বই থাকতে পারে, সহকারী বই থাকতে পারে। তো তোমরা যেটাই থাকুক, তোমরা বিভ্রান্তি না হয়ে তোমরা যদি ভালো মতো মনে রাখতে পারো তাহলে কিন্তু নৈবিত্তিকগুলা তোমরা সহজেই অ্যান্সার করে আসতে পারবে। তো এটা হচ্ছে আমাদের জাবেদার সংজ্ঞা। এখন এই জাবেদা করব কিভাবে সেটাই হচ্ছে আসল ব্যাপার। এখন এই জাবেদা করার জন্য তোমাকে কি কি করতে হবে? শুধুমাত্র একটা নিয়ম ফলো করলেই জাবেদাগুলো সহজেই সম্পন্ন করা যায়। তাহলে এই নিয়মটা কি? সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে 1 নম্বরে যেটা করব সেটা হচ্ছে লেনদেন কিনা। অর্থাৎ একটা লেনদেন কখনো লেনদেন হতে পারে এবং কখনো লেনদেন নাও হতে পারে। তাহলে আমরা কিন্তু জানি ঘটনা কত প্রকার? ঘটনা হচ্ছে 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আর্থিক ঘটনা আর একটা হচ্ছে অনার্থিক ঘটনা। এই আর্থিক ঘটনা এবং অনার্থিক ঘটনাকে যদি সংজ্ঞায়িত করো তাহলে অর্থের সাথে জড়িত যে সকল ঘটনা
তাকেই আমরা বলতে পারি আর্থিক ঘটনা। আর অর্থের সাথে জড়িত না এমন সকল ঘটনাকে আমরা বলি অনার্থিক ঘটনা। এই আর্থিক ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি, অর্থাৎ এ কারণেই তোমাকে সর্বপ্রথম নির্ণয় করে নিতে হবে সেটা কি লেনদেন আর লেনদেন না। যদি লেনদেন হয় তাহলে আমরা এটাকে নিয়ে কাজ করব, পরবর্তী ধাপে আগাবো। তাহলে পরবর্তী ধাপটা কি হইতে পারে, অর্থাৎ লেনদেন বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে লেনদেনটাকে বিশ্লেষণ করব, অর্থাৎ লেনদেনটাকে বিশ্লেষণ করে আমরা কি পাই। তাহলে এই লেনদেন বিশ্লেষণ করলে তুমি যে জিনিসগুলো পাবা সেটা হচ্ছে কি আসলো কি গেল। লেনদেন বিশ্লেষণ করার মানে হচ্ছে একটা লেনদেন সংঘটিত হওয়ার ফলে কি আসলো এবং কি গেল। তাহলে কয়টা কথা মনে রাখতে হবে, দুইটা, কি আসলো কি গেল, অথবা কেন গেল বা কেন আসলো, এই চারটা কথা মনে রাখতে হবে। কি আসলো কি গেল, কেন আসলো কেন গেল, এই চারটা কথা মনে রাখলেই হবে এই লেনদেন বিশ্লেষণের ক্ষেত্রে। তাহলে এই লেনদেন বিশ্লেষণের ক্ষেত্রে আমরা এই চারটা জিনিস মনে রাখবো। আর 3 নম্বরে হচ্ছে লেনদেনের দুটি পক্ষ নির্বাচন। দুটি পক্ষ নির্বাচন, ঠিক আছে। তো দেখো এই দুইটি পক্ষ নির্বাচন করার পরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লেনদেনের শ্রেণী। তো দেখো আমরা যদি লেনদেনের দুটি পক্ষ নিয়ে যদি আলোচনা করি, অর্থাৎ একটা লেনদেনের আমরা জানি এই লেনদেন, অর্থাৎ এই হিসাব বিজ্ঞানের কে আবিষ্কারক, আমরা জানি লুকা পেসিওলি হচ্ছে হিসাব বিজ্ঞানের আবিষ্কারক, অর্থাৎ তিনি সর্বপ্রথম এই দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেছেন। এবং এই দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেনের দুটি পক্ষ থাকতে হবে, দুটি পক্ষ ছাড়া কখনো কোনো লেনদেন সংগঠিত হতে পারে না। এটাই হচ্ছে লেনদেনের দুটি পক্ষ নির্বাচন, কারণ একটা পক্ষ হবে ডেবিট আর একটা পক্ষ হবে ক্রেডিট। এটাই লেনদেনের একটা কি, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির একটা মূল নীতি। ওকে, তারপর দেখো লেনদেনের শ্রেণী। এখন লেনদেনের শ্রেণী কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই কথাটা বলা হয় যে যদি আয় ব্যয় দায় সম্পদ, কি আয় ব্যয় দায় সম্পদ যদি কেউ চিনে থাকে তাহলে অ্যাকাউন্টিং তাকে কেউ আটকে রাখতে পারে না। কি আয় দায় ব্যয় আর সম্পদ, এই চারটা জিনিস আর মালিকানা সত্ত্বগুলো কিছু মনে রাখলেই হয়। এই 5টা জিনিস যদি কেউ মনে রাখতে পারে তাহলে তার অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে 70% শেষ হয়ে যায়। তাহলে এখানে কিন্তু আমরা লেনদেনের শ্রেণী নির্ণয় করব, ঠিক আছে, লেনদেন কোন শ্রেণীতে পড়ে। তারপরে 5 নম্বরে হচ্ছে লেনদেন ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। এখন ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র আমরা এগুলো প্রত্যেকটাই ধারাবাহিক আলোচনা করব, লিখছি। তারপর 6 নম্বরে হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র প্রয়োগ করার পর তুমি যেটা পাবা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা। ডেবিট ক্রেডিট নির্ণয় করা যাবে। নির্ণয় করার পরে যেটা করব 7 নম্বরে যায় আমরা কি করব, জাবেদাভুক্ত করব। ওকে, তাহলে আমরা কয়টা ধাপ অনুসরণ করব, প্রথমে 1 2 3 4 5 6 7, এই 7টা ধাপ অনুসরণ করলে তুমি যে কোনো লেনদেনকেই সহজেই কি করতে পারবা, হিসাবভুক্ত করতে পারবা, তাই না। তাহলে দেখো আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে লেনদেন কিনা সেটা দেখব প্রথমে, তারপরে হচ্ছে লেনদেন বিশ্লেষণ করে দেখব, লেনদেনের দুটি পক্ষ নির্বাচন করব, লেনদেনের শ্রেণী নির্ণয় করব, ঠিক আছে। আসলে আমরা জানি লেনদেনের শ্রেণীটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তারপরে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র, ডেবিট ক্রেডিট নির্ণয়, তারপরে জাবেদাভুক্তকরণ। এই 7টা ধাপ অনুসরণ করলে প্রত্যেকটা লেনদেনকে তুমি সহজেই জাবেদাভুক্ত করতে পারবে। তাহলে এখন দেখো ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটা এই জায়গায় আমি একটু আলোচনা করতেছি, কারণ ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটা জাবেদাভুক্তকরণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা মনে রাখবো সেটা হচ্ছে ব্যয় এবং কিনি সম্পদ। দেখো ব্যয় আর সম্পদের ক্ষেত্রে
ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করে? ব্যয় আর সম্পদের ক্ষেত্রে যদি বৃদ্ধি পায়, ডেবিট অর্থাৎ বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে যদি আসে ডেবিট এবং হ্রাস পেলে, কি পেলে? হ্রাস পেলে হয়ে যাবে ক্রেডিট। ওকে, তাহলে এই সূত্রটা কিভাবে মনে রাখবো? ব্যয় আর সম্পদের ক্ষেত্রে বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তারপরে 2 নম্বরে হচ্ছে কি কি মনে রাখতে হবে? ও মনে রাখতে হবে আয়, দায়, মালিকানা সত্ত্ব। কি? আয়, দায়, আর কি আছে? মালিকানা সত্ত্ব। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখবো ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র? এখন দেখো এটার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাইলে লিখছি ডেবিট আর হ্রাস পাইলে ক্রেডিট, কিন্তু এটার ক্ষেত্রে কি লিখবো? এটার ক্ষেত্রে তার বিপরীতটা লিখবো, কারণ বিপরীতটা হচ্ছে হ্রাস পেলে ডেবিট। কি পেলে? হ্রাস পেলে ডেবিট, আর বৃদ্ধি পাইলে হয়ে যাবে কি? পেলে ক্রেডিট। ওকে, তাহলে কি বলছি? হ্রাস পেলে ডেবিট এবং বৃদ্ধি পাইলে ক্রেডিট। এই জিনিসগুলো মনে রাখবা। প্রথমে কি মনে রাখবা? ব্যয় আর সম্পদের ক্ষেত্রে সহজেই মনে রাখা যায় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তারপরে আয়, দায়, মালিকানা সত্ত্বের ক্ষেত্রে তুমি যেভাবে মনে রাখবা সেটা হচ্ছে হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। ওকে, খুব সহজেই কিন্তু আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রগুলো মনে রাখতে পারি এভাবে। ওকে, তারপরে আমাদের যে কিছু লেনদেন আমরা অবশ্যই জাবেদাভুক্ত করব। লেনদেনগুলো কিভাবে জাবেদাভুক্ত করে আমরা কিন্তু 60টা ধাপ বা প্রক্রিয়া দেখিয়েছি। এখন সেই ধাপ অনুসরণ করে আমরা প্রত্যেকটা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করব। এখন যেই লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করব, প্রথমে আমি ক্রয় সংক্রান্ত লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করি। দেখাই তোমাদের কি সংক্রান্ত? ক্রয় সংক্রান্ত লেনদেন। তো তার আগে এই লেনদেনকে জাবেদাভুক্ত করার জন্য জাবেদার কিন্তু একটা নির্দিষ্ট ছক আছে। এই ছকটা কিন্তু অবশ্যই কিভাবে ছকটা নির্ণয় করে দেখো, ধরো আমি একটা জাবেদা এই জায়গায় লিখি, তারপর আমি জাবেদাটা ছকে অন্তর্ভুক্ত করব। ওকে, তো একটা লেনদেন দেওয়া আছে, ধরো মার্চের 1 তারিখ, কসের 1 তারিখ? মার্চ 1 তারিখ। ধরো বলা হলো যে পণ্য ক্রয় 10,000 টাকা। তাহলে এটাকে তোমার সর্বপ্রথম হচ্ছে কোন ধাপ বা প্রক্রিয়া অনুসরণ করলে তুমি সহজেই কিন্তু ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারো? আমরা কিন্তু ধাপটা জানি। তাহলে আমাদের 1 নম্বর ধাপ ছিল লেনদেন কিনা। তো দেখো এটার ক্ষেত্রে লেনদেন কিনা, দেখো এটা অবশ্যই কি? লেনদেন। তাহলে আমাদের 1 নম্বর ধাপ কিন্তু শেষ। প্রথমে 1 নম্বর ধাপে কি ছিল? লেনদেন কিনা। ওকে, তারপরে আমাদের 2 নম্বর ধাপ কি? 2 নম্বর ধাপ হচ্ছে লেনদেন বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ লেনদেন বিশ্লেষণ করে দেখতে হবে এই জায়গায় আমার কি কি আসছে। তারপর দেখো 3 নম্বরে কি করব? দুটি পক্ষ নির্বাচন করব। দুটি পক্ষ। এখন দেখো লেনদেন বিশ্লেষণ করে আমরা কি পাই? দেখো আমরা যদি একটা হিসাব করি, আমরা যদি বলছি কি ঘটনার ক্ষেত্রে কি আসবে, লেনদেন বিশ্লেষণের ক্ষেত্রে আসবে এবং চলে যাবে, অর্থাৎ আসবে এবং কি করবে? চলে যাবে। এখন দেখি কি কি আসছে আর কি কি চলে গেছে। দেখো পণ্য ক্রয় করার ফলে কিন্তু আমাদের পণ্য চলে আসছে। কি চলে আসছে? তাহলে আমরা লিখবো একটা পক্ষ লিখবো কি? পণ্য। আর একটা পক্ষ লিখবো কি? পণ্য যেহেতু চলে আসছে আর আমাদের কাছ থেকে কি চলে গেছে? আমাদের কাছ থেকে কিন্তু নগদ টাকা চলে গেছে, তাই না? নগদান হিসাব। আর একটা জিনিস এই জায়গায় মনে রাখবা যে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে পণ্য, দ্রব্য, চেক থাকলে, কি থাকলে? পণ্য, দ্রব্য, চেক থাকলে তাদের নামে কোনো হিসাব লেখা হয় না। তাইলে তখন কোন হিসাব লিখব? তখন লিখতে হবে পণ্য যদি ক্রয়ের সাথে সংযুক্ত থাকলে তাহলে লিখতে হবে ক্রয় হিসাব। পণ্য দ্রব্য যদি বিক্রয়ের সাথে সংযুক্ত থাকে তাহলে আমাদের লিখতে হবে বিক্রয় হিসাব। তাহলে আমরা এই জায়গায় কি লিখবো? ক্রয় হিসাব। কি লিখবো? ক্রয় হিসাব। ওকে,
দেখো আমাদের কিন্তু দুটি পক্ষ নির্বাচন করা শেষ। আমাদের তার পরবর্তী ধাপ কি? 4 নাম্বার হচ্ছে হিসাবের শ্রেণী। 4 নম্বরে কি? হিসাবের শ্রেণী। দেখো হিসাবের শ্রেণীর মধ্যে এটা কোন হিসাবের মধ্যে পড়ে? তাহলে আমরা হিসাবের শ্রেণী মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হিসাবের শ্রেণী নির্ধারণ করতে না পারলে তুমি কিন্তু জাবেদাভুক্ত করতে পারবা না। তাহলে ক্রয় হিসাব হচ্ছে আমার ব্যয় হিসাব। কি হিসাব? ব্যয়। তাহলে আমি কি লিখতে পারি? ব্যয় লিখতে পারি। তারপরে দেখো নবদান হিসাব। নবদান হিসাব হচ্ছে আমার সম্পদ হিসাব। কি হিসাব? সম্পদ। ওকে, তাহলে সম্পদ হিসাব লিখে দিলাম। তারপর এখন দেখো হিসাবের শ্রেণী নির্ণয় করাও শেষ। এখন কিন্তু আমাদের নির্ণয় করতে হবে হিসাবের শ্রেণীর পরে তোমাকে যে বিষয়টা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে সূত্র। কি? সূত্র। তাহলে এখন সূত্র না জানলে কিন্তু তুমি জাবেদা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা না। এখন দেখো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ব্যয় হিসাব এবং সম্পদ হিসাবের ক্ষেত্রে আমরা সূত্র জেনেছিলাম, আমরা বৃদ্ধি পেলে ডেবিট লিখবো, হ্রাস পেলে ক্রেডিট লাগবো। কিন্তু দেখো এই জায়গায় কি আছে? ব্যয় হিসাব। তাহলে ক্রয় করার ফলে আমার ব্যয় কি বৃদ্ধি পায় না হ্রাস পায়? অবশ্যই বৃদ্ধি পায়। বৃদ্ধি পেলে আমরা এই জায়গায় কি লিখবো? ডেবিট। আর এই জায়গায় দেখো নগদান হিসাব। কি হিসাব? সম্পদ হিসাব। আমার পণ্যদ্রব্য ক্রয় করার ফলে আমার কি 10,000 টাকা আসছে, অর্থাৎ এই জায়গায় কত লাগে? 10,000 টাকা, তাই না? তাহলে 10,000 টাকা হলে 10,000 টাকা আসছে না চলে গেছে? অর্থাৎ আমাদের কাছ থেকে চলে গেছে। তাহলে চলে গেলে আমরা সম্পদ চলে গেছে। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হবে। যেহেতু হ্রাস পাইছে তাহলে কি হয়ে যাবে? ক্রেডিট, তাই না? সহজেই কিন্তু করা যাচ্ছে জাবেদাগুলো। তারপরে সূত্রের পরে ডেবিট ক্রেডিট নির্ণয়, অর্থাৎ আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করে নিছি। তারপরে 7 নম্বরে হচ্ছে জাবেদাভুক্তকরণ। কি? তো দেখি জাবেদাভুক্তকরণ কিভাবে করা যায় এই লেনদেনটা। তো সেটা হচ্ছে যে কিভাবে জাবেদাভুক্ত করবো। তাহলে জাবেদার জন্য একটা নির্দিষ্ট ঘর আছে, ছকটা আঁকবা। তাহলে কি কি ছক আছে দেখো, এই জায়গায় কি কি ঘর আছে। তাহলে এই জাবেদার ক্ষেত্রে সবসময় মনে রাখো 5টা ঘর হয়। কয়টা ঘর হয়? 5টা। কয়টা? 5টা। প্রথমে লিখতে হয় তারিখ। প্রথমে কি লিখতে হয়? তারিখ। তারপরে কি লিখতে হয়? বিবরণ। তারপরে লিখতে হয় হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। তারপর হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট, সরি ডেবিট টাকা না হয়, টাকা হবে না, ডেবিট আর ক্রেডিট। ওকে, ডেবিট টাকাই হবে। তাহলে কি কি আছে? তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটাই হচ্ছে আমাদের জাবেদার ছক। তাহলে এই জাবেদার ছক করে তোমার কিন্তু জাবেদাগুলো অন্তর্ভুক্ত করতে হবে ছকে। তাহলে আমাদের এটাতে যদি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করছি, এটা কত এর ছিল? তারিখের ক্ষেত্রে মার্চের 1 তারিখ দিব। এবং আমরা যদি কি লিখি? ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব কি দিছিলাম? ডেবিট। আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই জায়গায় ছোট্ট করে একটা ব্যাখ্যা দিতে হবে, কারণ এই জায়গায় লিখবা কি? কারণ পণ্য ক্রয় করা হলো। কি করা হলো? পণ্য ক্রয় করা হলো। তুমি তারপর এইভাবে একটা টান দিয়ে দিও এবং টাকাটা বসাই দিবা টাকার ঘরে। এভাবে কিন্তু খুব সহজেই আমরা কিন্তু জাবেদার ছক দিয়ে জাবেদাটা সুন্দর মতো কমপ্লিট করতে পারি, তাই না? তাহলে এইটাই হচ্ছে জাবেদার ছক, এবং এইভাবে প্রত্যেকটা ধাপ অতিক্রম করে আমরা জাবেদাগুলো নির্ণয় করব। তো আমরা আরও কিছু লেনদেন দেখি কিভাবে জাবেদা আরও নির্ণয় করা যায়। তো দেখো আমরা শুধু জাবেদা কীভাবে নির্ণয় করে সেই জিনিসটাই বুঝলে আমরা জাবেদা কিন্তু সহজেই অন্তর্ভুক্ত করতে পারি। ওকে, তাহলে ক্রয় সংক্রান্তের ক্ষেত্রে আরেকটা যদি বলি যে মার্চের ধরো 1 তারিখ দেওয়া আছে, বলা হলো ধারে পণ্য ক্রয়। কিসে পণ্য ক্রয় করা হয়েছে? ধারে পণ্য ক্রয়। এর আগে কিন্তু আমরা নগদে পণ্য ক্রয় জাবেদা লিখছিলাম, তাই না? ধারে পণ্য ক্রয় 10,000। তাহলে দেখো ধারে পণ্য ক্রয় করলে আমাদের এটা কিন্তু লেনদেন, এবং লেনদেন বিশ্লেষণ করলে আমরা
কি কি পাই, অর্থাৎ লেনদেন বিশ্লেষণ করলে আমরা পাই পণ্যের সাথে কি আছে, ক্রয় আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি একটা পক্ষ লেখা যায় পণ্য, আরেকটা পক্ষ ধারে। কখনো যদি ক্রয়ের সাথে ধার কথাটা থাকে, ক্রয়ের সাথে কি ধারে বা বাকিতে কথাটা উল্লেখ থাকে, তাহলে আমাদের কোনো কিছু চিন্তা না করে আমরা পাওনাদারকে নিয়ে আসবো। কাকে নিয়ে আসবো? পাওনাদারকে নিয়ে আসবো। তাহলে পাওনাদারটাকে, পাওনাদার হচ্ছে একজন ব্যক্তি যিনি, তোমার আরেকটা কথা হিসেবে বলে রাখি, আমরা যখন অ্যাকাউন্টিং এর অঙ্ক করব তখন অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা এন্ট্রির ক্ষেত্রে নিজেকে অনুভব করবা। কাকে অনুভব করতে হবে? নিজেকে। অর্থাৎ নিজে কি করতেছে, অর্থাৎ তোমার মানে অঙ্ক করার মানে হচ্ছে, বা তোমার কোনো একটা প্রতিষ্ঠানের অঙ্ক করি আমরা, তাই না? তাহলে তুমি তখন ওই প্রতিষ্ঠানের নিজস্ব মালিক মনে করবে, ঠিক আছে? তাহলে নিজস্ব মালিক মনে করেই কিন্তু তুমি লেনদেনের জাবেদা করতে হবে। নিজস্ব, যদি নিজেকে নিজস্ব মালিকানা না মনে করে যদি তুমি লেনদেন করো, তাহলে কিন্তু সঠিকভাবে দুটি পক্ষ নির্বাচন করা সম্ভব হবে না। তাহলে দেখো আমরা একটা পাইলাম কি পণ্য, আর ক্রয় বলছিলাম কি পাওনাদার চলে আসবে। তাহলে পাওনাদার কে? পাওনাদার হচ্ছে একজন ব্যক্তি যিনি আমাদের কাছ থেকে টাকা পায়। কি পায়? যিনি আমাদের কাছ থেকে টাকা পায়। তাহলে পণ্য আর কি পাইলাম? পাওনাদার হিসাব। তো দেখো আমরা বলছি কি পণ্যের নামে কোনো হিসাব হয় না। পণ্য যদি ক্রয়ের সাথে সংযুক্ত থাকে তাহলে আমরা লিখবো ক্রয় হিসাব। কি হিসাব লিখবো? ক্রয় হিসাব। তারপর দেখো পাওনাদার হিসাবের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে কোনটা, আমাদের কিন্তু দুটি পক্ষ নির্বাচন করা শেষ। তারপরে ধাপ কি? হিসাবের শ্রেণী নির্ণয় করা। তাহলে ক্রয় হিসাব কি? ক্রয় হিসাব আমরা আগেও জানছি ব্যয় হিসাব, আর পাওনাদার হিসাব হচ্ছে আমাদের দায় হিসাব। হিসাবের শ্রেণী নির্ণয় করা শেষ। সূত্র, এখন ব্যয় হিসাবের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, যেহেতু আমরা ক্রয় করছি তাহলে ব্যয় বৃদ্ধি পাইছে অবশ্যই ডেবিট। আর পাওনাদার হিসাব, পাওনাদার হিসাবটা কি? পাওনাদার হিসাবটা আমাদের দায় হিসাব। দায়ের ক্ষেত্রে আমরা সূত্র পড়ছিলাম দায় হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। যেহেতু আমাদের ক্রয় করছি পরবর্তীতে তাকে অবশ্যই টাকাটা প্রদান করতে হবে, তাহলে এখানে কিন্তু আমরা পাওনাদার কাছে দায়বদ্ধ। তাহলে দায়বদ্ধ থাকলে তাকে আমরা কি লিখতে পারি? ক্রেডিট। ওকে, তাহলে কিন্তু আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করা শেষ, এটারও শেষ। ঠিক আছে, এখন এভাবে যদি বলা হয় কারোর নাম দিয়ে চেকে পণ্য ক্রয়, কি বললো? চেকে পণ্য ক্রয় 5,000 টাকা, 50,000 টাকা, তাই না? তো দেখো চেকে পণ্য ক্রয় করলে তোমরা তখন কিভাবে এটা দুটা পক্ষ নির্বাচন করবা? তাহলে দুটা পক্ষ নির্বাচন করো। তাহলে দুটা পক্ষ নির্বাচন করলে একটা হয় পণ্য ক্রয়। ক্রয়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি পণ্য দ্রব্য থাকলে যখন ক্রয়ের সাথে সংযুক্ত থাকবে তখন আমরা একটা পক্ষ লিখতে পারি কি? ক্রয় হিসাব। আর দেখো চেক আছে, তাই না? আমরা বলছি কি পণ্য দ্রব্য চেকের নামে কি হয় না? কোনো হিসাব হয় না। তাহলে পণ্য দ্রব্য চেকের নামে কি হয়? পণ্য যদি ক্রয়ের সাথে সংযুক্ত থাকলে তাহলে আমরা লিখি ক্রয় হিসাব, বিক্রয়ের সাথে সংযুক্ত থাকলে বিক্রয় হিসাব। কিন্তু চেকের ক্ষেত্রে আমরা কি লিখবো? চেকের ক্ষেত্রে অলওয়েজ যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ব্যাংক হিসাব। কি হিসাব? ব্যাংক হিসাব। তাই দেখো এই ক্রয় হিসাব এবং ব্যাংক হিসাব যদি আমরা এখন দুটি পক্ষ নির্বাচন করা শেষ, এখন হিসাবের শ্রেণী নির্ণয় করি। তাহলে ক্রয় হিসাব হচ্ছে আমাদের ব্যয় হিসাব। কি হিসাব? ব্যয় হিসাব। আর ব্যাংক হচ্ছে সম্পদ হিসাব। কি? সম্পদ। তো দেখো ক্রয় করার ফলে আমাদের ব্যয়টা বৃদ্ধি পায়, বৃদ্ধি পাইলে কি লিখতে পারি? ডেবিট লিখতে পারি। আর ব্যাংক হিসাব, তাই না? ব্যাংক হিসাব হচ্ছে আমাদের সম্পদ হিসাব। কি? সম্পদ। আমাদের এই জায়গায় কি সম্পত্তি বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? অবশ্যই ক্রয় করার ফলে চেকে আমারটা ব্যাংকের থেকে টাকাটা কেটে গেছে, তাই না? তাহলে ব্যাংক থেকে আমার টাকা কমে গেছে, অর্থাৎ ব্যাংক থেকে টাকা কমে যাওয়ার মানে হচ্ছে সম্পদ কমে যাওয়া। আর সম্পদ কমে গেলে আমরা কি লিখি? ক্রেডিট লিখি। ওকে, তাহলে আমরা কিন্তু চেকে পণ্য ক্রয় 50,000 টাকা এটাও কিন্তু জাবেদাভুক্ত করতে পারলাম। এভাবে যদি না বলে সেলিমের নিকট হাতে পণ্য ক্রয়। কি বলছে? সেলিমের নিকট হাতে পণ্য ক্রয়। কত হাজার টাকা দিলাম? ধরো 10,000। তাহলে এই দেখো একটা নাম আছে। কি আছে? নাম আছে। তাহলে সবসময় মনে রাখবা নাম থাকলে আমরা কার কাছ থেকে ক্রয় করছি? সেলিমের কাছ থেকে ক্রয় করছি। তাহলে এই জায়গায় মনে রাখবা যখন নাম থাকবে কিন্তু নগদ কথার উল্লেখ থাকবে না তখন সেই লেনদেনটাকে ধারে ধরে নিতে হবে, অর্থাৎ বাকিতে ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই জায়গায় সেলিম হচ্ছে আমার পাওনাদার, অর্থাৎ সে আমার কাছ থেকে পরবর্তীতে টাকা নেবে, তার কাছে আমি দায়বদ্ধ, তাই না?
তাহলে এখন যদি আমরা তার দুইটা পক্ষ নির্বাচন করি তাহলে কি হইতে পারে, পণ্য ক্রয়ের সাথে সংযুক্ত আছে, তাহলে একটা পক্ষ হবে ক্রয় হিসাব, আর একটা পক্ষ সেলিম। সেলিম হচ্ছে আমাদের পাওনাদার, তাহলে লিখবা কি সেলিম ব্র্যাকেটে পাওনাদার। আর তুমি এভাবে না লেখো পাওনাদার লিখতে পারো, কি লেখা যায়, পাওনাদার লেখা যায়, ব্র্যাকেটে সেলিম লিখতে পারো। এখন দেখো কোনটা কোন হিসাব, ক্রয় হিসাব হচ্ছে আমার ব্যয় হিসাব, কি হিসাব, ব্যয় হিসাব, আর এটা হচ্ছে আমার দায় হিসাব, কি হিসাব, দায়। এখন দেখো ক্রয় করার ফলে ব্যয় বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পেলে কি লিখবো, ডেবিট লিখবো। আর পাওনাদার সেলিম, সেলিম কি করছে, দায়, অর্থাৎ তারকে আমার পরবর্তীতে অবশ্যই টাকাটা পরিশোধ করতে হবে, যেহেতু আমার দায় বেড়ে গেছে, অর্থাৎ দায় বৃদ্ধি পেলে কি হবে, দায় বৃদ্ধি পেলে হয়ে যাবে ক্রেডিট। ওকে, তাহলে আমরা এটাও কিন্তু সহজে করে নিলাম। এখন যদি নামও থাকে এবং নগদও কথাটা একসাথে উল্লেখ থাকে, এবার এভাবে বলা হলো সেলিমের নিকট থেকে, সেলিমের নিকট থেকে 10,000 টাকা নগদে, কত নগদে 10,000 টাকার পণ্য ক্রয়। তো দেখো এই জায়গায় কিন্তু নাম আছে এবং নগদ আছে। সবসময় মনে রাখবা যখন এই নগদ কথাটার উল্লেখ থাকবে তখন কিন্তু এই সেলিং কথাটা আসবে না আর, ঠিক আছে, কারণ এই জায়গায় পাওনাদারের কোনো সম্পর্ক নাই নগদ লেনদেনের ক্ষেত্রে। তাহলে আমরা এই দেখো পণ্য ক্রয় করছি, কি করছি, পণ্য ক্রয় করছি, তাহলে একটা পক্ষ লিখতে পারি কি হিসাব, ক্রয় হিসাব, আর একটা পক্ষ লেখা যায় কি, পণ্য যেহেতু ক্রয় করছি তাহলে এই জায়গায় কি আছে, পণ্য ক্রয় করছি এবং কিভাবে ক্রয় করছি, নগদ টাকা দিয়ে ক্রয় করছি, তাহলে নগদ হিসাব। ওকে, তাহলে ক্রয় হিসাবের ক্ষেত্রে এটা আমার কি হচ্ছে, ক্রয় হিসাব, ক্রয় হিসাব হচ্ছে আমার ব্যয় হিসাব, কি হিসাব, ব্যয়। আর নগদান হিসাব, নগদান হচ্ছে আমার সম্পদ হিসাব। এখন দেখো ব্যয়ের ক্ষেত্রে ব্যয় কিন্তু বৃদ্ধি পাইছে, আমরা পণ্য ক্রয় করলে আমাদের ব্যয়টা কি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে আমরা কি লিখবো, ডেবিট লিখবো। আর নগদান হিসাব আমাদের সম্পদ, সম্পদ কিন্তু হ্রাস পেয়েছে, তাই সম্পদটি আমরা যখন পণ্য ক্রয় করছি তখন এই 10,000 টাকা কিন্তু আমরা দিয়ে আসছি, নিয়ে আসি নাই, তাই না, তাহলে চলে গেছে, চলে গেলে কি লিখবো, ক্রেডিট লিখবো। ওকে, তাহলে আমরা ক্রয় সংক্রান্ত সকল জাবেদা কিন্তু শিখে গেলাম, ঠিক আছে। এখন দেখো বিক্রয় সংক্রান্ত লেনদেনে কিছু জাবেদা আছে। ধরো বিক্রয় সংক্রান্ত লেনদেন, কি সংক্রান্ত, বিক্রয় সংক্রান্ত জাবেদা। এখন এই বিক্রয় সংক্রান্ত জাবেদার ক্ষেত্রে আমরা 1 নম্বর যে জাবেদা লিখতে পারি, ধরো মার্চের 1 তারিখে দেওয়া আছে পণ্য বিক্রয়, কি বিক্রয়, পণ্য বিক্রয় 10,000, তাহলে এটার জাবেদা কি হবে, তাহলে আমরা দেখো এই যে পণ্য বিক্রয়ের সাথে সংযুক্ত আছে, তাই না, তাহলে তার বিপরীতে মনে রাখবা তোমার কাছ থেকে কি চলে আসছে, অর্থাৎ তোমার কাছে কিন্তু নগদ টাকা চলে আসছে, তাই না, তাহলে আমরা কি লিখতে পারি, নগদান হিসাব। আর তোমার কাছ থেকে কি চলে গেছে, পণ্য কিন্তু চলে গেছে, পণ্য চলে গেছে না, তাহলে পণ্য চলে গেলে পণ্যের নাম আমরা কোনো হিসাব লিখতে পারি না, তাই না, তাহলে পণ্য যখন ক্রয়ের সাথে সংযুক্ত ছিল তখন আমরা লিখছি ক্রয় হিসাব, এখন যেহেতু বিক্রয়ের সাথে সংযুক্ত আছে তাহলে আমরা লিখতে হবে কি হিসাব, বিক্রয় হিসাব। ওকে, তাহলে বিক্রয় হিসাব। তো দেখো নগদান হিসাব কি হয়, নগদান হিসাব হচ্ছে আমাদের সম্পদ হিসাব, আর বিক্রয় হচ্ছে আমাদের আয় হিসাব। আমাদের হিসাবের শ্রেণী নির্ণয় করার সাথে এখন সূত্র নিলেই চলে। তাহলে নগদান হিসাব সম্পদ, আমরা যদি পণ্য বিক্রি করি আমাদের কাছে নগদ টাকা আসলে সম্পদ বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে ডেবিট, বৃদ্ধি পেলে কি লিখতে হবে, ডেবিট। আর দেখো পণ্য বিক্রি করছে, তাহলে পণ্য কিন্তু আমাদের কাছ থেকে চলে গেছে, তাই না, আর আমরা জানি কি এই বিক্রয়টা হচ্ছে আমাদের আয় হিসাব, আর আয় হিসাবের ক্ষেত্রে আমরা সূত্র জানি আয় হ্রাস পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। যেহেতু আমরা বিক্রি করছি আমাদের আয়টা অবশ্যই বেড়ে গেছে, তাই না, তাহলে বেড়ে গেলে কি লিখবো, ক্রেডিট। ওকে, তাহলে আমরা এটাও করতে পারলাম। এখন এভাবে যদি না লিখে যদি বলা হয় ধারে বিক্রি করা হয়েছে, ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা, এভাবে বলা হলো, ঠিক আছে। তাহলে ধারে পণ্য বিক্রি করলে সবসময় মনে রাখবা যখন ধারে
ক্রয়ের সাথে সংযুক্ত ছিল তখন কিন্তু পাওনাদার চলে আসছে, তাই না? এখন ধারে যখন বিক্রয়ের সাথে সংযুক্ত থাকবে তখন কিন্তু দেনাদার চলে আসবে। কাকে নিয়ে আসতে হবে? দেনাদারকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা একটা পক্ষ নিয়ে আসি দেনাদার হিসেবে। আর সবসময় মনে রাখবা দেনাদার হচ্ছে এমন একটা হিসাব যে আমাদের কাছ থেকে সবসময় টাকাটা, আমরা তার কাছ থেকে সবসময় টাকা পাবো। আমরা তার কাছ থেকে কি করব? সবসময় টাকা পাবো। অর্থাৎ টাকা পেলে সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় দেনাদারটা হয়ে যায় আমাদের সম্পদ। সেটা কি হয়ে যাবে? সম্পদ হিসাব। আমরা হিসাবের শ্রেণী সহ নির্ণয় করে নিচ্ছি। তারপর দেখো ধারে পণ্য বিক্রয় ক্ষেত্রে আমরা আরেকটা লিখতে পারি কি? বিক্রয় হিসাব। হিসাব বিক্রয় হিসাব। তাহলে বিক্রয় হিসাবটা আমরা কি লিখতে পারি? বিক্রয় হিসাবটা হচ্ছে আমাদের আয় হিসাব। ঠিক আছে? তাহলে দেখো এখন সম্পত্তি যখন বাড়ে তখন আমরা ডেবিট লিখি, আর কমলে ক্রেডিট লিখি। যেহেতু আমাদের দেনাদারটা বেড়ে গেছে ধারে বিক্রয় করার ফলে, তাহলে আমরা কি লিখবো? ডেবিট লিখবো। আর বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব হচ্ছে আমাদের আয় হিসাব, তাই না? এই আয়টা হচ্ছে হ্রাস পেলে ডেবিট হবে, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। মনে আছে আমাদের সূত্রগুলো? তো দেখো হ্রাস পেলে যদি ডেবিট হয় আর বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আমরা যেহেতু বিক্রি করছি তাহলে আমাদের আয়টা অবশ্যই বেড়ে গেছে, তাহলে বেড়ে গেলে হবে ক্রেডিট। ওকে, এটাই হচ্ছে আমাদের ধারে পণ্য বিক্রয়ের চাবি। এখন বিক্রয় সংক্রান্ত জাবেদার কাছ থেকে আরো যেগুলো থাকতে পারে, যেমন তুমি একটু যদি ক্রয় হিসাবের বিপরীত বলে, যেমন সেলিমের নিকট বিক্রয়। তো দেখো এটাতে কিভাবে করা যায়। তো এই জায়গায় কিন্তু নাম আছে, সবসময় মনে রাখবা নাম থাকলে এবং নগদ কথাটা উল্লেখ না থাকলে সেটা সেই লেনদেনটাকে ধারে লেনদেন হিসেবে বিবেচনা করতে হয়। লেনদেনটা কোন লেনদেন হিসেবে বিবেচনা করতে হবে? ধারে লেনদেন হিসেবে বিবেচনা করতে হবে, তাই না? তাহলে যদি ধারে লেনদেন হিসেবে আমরা বিবেচনা করি তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো। তাহলে সেলিম নিকট বিক্রি করছি 2000 টাকা। তো সেলিমের নিকট বিক্রি করলে আমাদের কি আসছে? অর্থাৎ দেনাদারটা বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে সেলিমের জায়গায় দেনাদার, তাহলে আমরা কি লিখতে পারি? দেনাদার। কি লেখা যায়? দেনাদার লেখা যায়, ব্র্যাকেটে লেখা যায় সেলিম হিসাব। আর এটা কি লেখা যায়? বিক্রয় হিসাব। কি হিসাব? বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব কি লেখা যায়? এখন দেখো কোনটা কি হিসাব? দেনাদার বা সেলিম হচ্ছে আমাদের সম্পদ, সেলিম হচ্ছে আমাদের সম্পদ। আর এই যে বিক্রয়, বিক্রয় হচ্ছে আমাদের দায়, বিক্রয় হচ্ছে আমাদের আয়। তো দেখো সম্পদ কি বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? দেনাদার যখন সেলিম, তাহলে তার কাছে আমি বিক্রি করছি, তার কাছে আমি অবশ্যই টাকা পাবো, তাহলে আমার সম্পদটা কি পাইছে? বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পেলে কি লিখতে হয়? ডেবিট লিখতে হয়। বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব হচ্ছে আমার আয় হিসাব। যেহেতু আয় এই জায়গায় বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পেলে কি লিখতে হবে? ক্রেডিট লিখতে হবে। ঠিক আছে? এখন এই জায়গায় যদি বলা হয় সেলিমের নিকট নগদে বিক্রয়, আর একটা কথা বলা হলো সেলিমের নিকট নগদে বিক্রয়। তো দেখো নগদে বিক্রয়ের কথা লেখা আছে, তাই না? এখন এই নগদে বিক্রয় যদি থাকে তখন কিন্তু আর দেনাদার হয় না। ঠিক আছে? তখন লিখতে হয় কি হিসাব? তখন এই নামের কোনো ভ্যালু থাকবে না, তখন চলে যেতে হবে নগদের কাছে। তাহলে আমরা লিখবো নগদান হিসাব। কি হিসাব? নগদান হিসাব। আর কি লিখবো? আর লিখবো হচ্ছে যেহেতু আমরা বিক্রি করছি, আর একটা লিখবো হচ্ছে বিক্রয় হিসাব। এখন দেখো নগদান হিসাব হচ্ছে আমাদের সম্পদ, আর বিক্রয় হিসাব হচ্ছে আমাদের আয়। তো দেখো নগদান হিসাব যদি আমরা নির্ণয় করি তাহলে নগদান হিসাবের ক্ষেত্রে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, অর্থাৎ সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। এখন নগদান হিসাবে যেহেতু আমরা পণ্য বিক্রি করছি তাহলে আমাদের অবশ্যই বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পেলে কি লিখবো? ডেবিট। আর বিক্রয় হিসাব, বিক্রয় হচ্ছে আমাদের আয় হিসাব, যেহেতু আমাদের আয়টা বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেলে লিখবো কি হিসাব? ক্রেডিট হিসাব। ওকে, তাহলে আমরা কিন্তু এই লেনদেনটার জাবেদা সহজে নির্ণয় করতে পারলাম। ঠিক আছে? এখন দেখো আমরা কিন্তু বিক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদাগুলো কমপ্লিট করে নিলাম, তাই না? এখন হচ্ছে ব্যয় সংক্রান্ত লেনদেন কি কি আছে। আমরা কিন্তু গুরুত্বপূর্ণ যে লেনদেনগুলো তোমাদের পরীক্ষাতে আসে সেইগুলো নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে? তাহলে দেখো বিক্রয় সংক্রান্ত লেনদেন, বিক্রয় সংক্রান্ত লেনদেন শেষ। এখন যেটা হচ্ছে ফেরত সংক্রান্ত, ফেরত সংক্রান্ত জাবেদা। এখন তোমাকে একটা জাবেদা বলা হলো যে ক্রয় ফেরত। কি ফেরত? ক্রয় ফেরত
1000 টাকা। এখন দেখো ফেরত কেন হয়, তাই না? যখনই পণ্য নিম্নমানের এবং নমুনা মাফিক না হয় তখনই পণ্য ফেরতের কথা আসে। অর্থাৎ ফেরত হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, কখনো ক্রয় ফেরত হয়, কখনো বিক্রয় ফেরত হয়। আর সবসময় মনে রাখবা, ক্রয় ফেরতের সাথে পাওনাদারের সম্পর্ক, বিক্রয় ফেরতের সাথে দেনাদারের সম্পর্ক। তাহলে ক্রয় ফেরতের সাথে কার সম্পর্ক থাকবে? পাওনাদারের সম্পর্ক। তাহলে এই জায়গায় আমরা দুইটা পক্ষ নির্ণয় করতে পারি কি? দুইটা পক্ষ নির্ণয় করলে আমরা 1 নম্বরে যে নির্ণয়টা পাবো সেটা হচ্ছে, ক্রয় ফেরতের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে কার সাথে সম্পর্ক আছে? এই জায়গায় পাওনাদারের সাথে সম্পর্ক আছে, তাই না? তাহলে পাওনাদার। তারপরে দেখো ক্রয় ফেরত, তাহলে ক্রয় ফেরতের নামে একটা হিসাব চলে আসবে। তাহলে ক্রয় ফেরত। এখন দেখো আমাদের দুটো পক্ষ নির্বাচন করা শেষ, তারপর হচ্ছে হিসাবের শ্রেণী নির্ণয়। তাহলে পাওনাদার হচ্ছে আমাদের দায় হিসাব, কি হিসাব? দায়। আর ক্রয় ফেরত হচ্ছে আমাদের ব্যয় হিসাব, কি হিসাব? ব্যয়। কিন্তু এই জায়গায় পাওনাদারটা দায়, দায় হচ্ছে আমাদের কখন ডেবিট হয় আর কখন ক্রেডিট হয় সূত্র করলে দায় হ্রাস পেলে ডেবিট হবে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। যখন আমরা পণ্যটা ক্রয় করি তখন কিন্তু পাওনাদার আমার কাছ থেকে টাকা পায়। সবসময় ধারে ক্রয় করলে পাওনাদার আমার কাছ থেকে টাকা পায়, তাহলে আমার কি হয়? বেড়ে যায়, অর্থাৎ দায়টা বেড়ে যায়, তাই না? তাহলে দায় যদি বেড়ে যায় তাহলে আমাদের লিখতে হয় কি? তখন লিখছিলাম হচ্ছে দায় বেড়ে গেলে আমরা আমাদের ক্রয় করছে, দায় বেড়ে গেছে, তখন ক্রেডিট লিখে নিছি, তাই না? পাওনাদারকে ক্রেডিট লিখে নিছি। এখন দেখো পাওনাদারকে ডেবিট করে দিতে হবে, কারণ দায় এই জায়গায় কি হয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে হ্রাস পেলে কি লিখতে হবে? ডেবিট লিখতে হবে। আর আরেকটা হচ্ছে ক্রয় ফেরত হিসাব, কি ফেরত হিসাব? ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত হচ্ছে ব্যয় হিসাব। এই জায়গায় ব্যয় হিসাব এর ক্ষেত্রে আমরা সূত্র জানি, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। এই জায়গায় দেখো কি ব্যয় বৃদ্ধি পাইছে না ব্যয় হ্রাস পেয়েছে। এই জায়গায় ক্রয় ফেরত দিয়ে দিলে আমাদের ব্যয়টা কিন্তু অবশ্যই হ্রাস পায়, তাই না? তাহলে ব্যয় হ্রাস পেলে কি লিখতে হয়? ক্রেডিট লিখতে হয়। তাহলে ক্রয় ফেরত সংক্রান্ত ক্রয় যাবে ফেরতের জাবেদাটাও কিন্তু আমরা এভাবে সহজে নির্ণয় করে নিতে পারি। তাহলে এই জায়গায় যদি লেখা থাকতো, তাহলে ফেরত কাকে প্রদান করে? সবসময় পাওনাদারকে প্রদান করে, তাই না? এখন এভাবে না থেকে, ক্রয় ফেরত কথাটা না থেকে তোমাকে থাকতে পারে সেলিমকে পণ্য ফেরত প্রদান। এখানে সেলিমকে পণ্য ফেরত না থেকে সেলিমকে পণ্য নিম্নমানের হওয়ার কারণেও ফেরত প্রদান করতে পারে, নমুনা মাফিক না হওয়ার কারণেও ফেরত প্রদান করতে পারে। তাহলে সবগুলা কিন্তু একই কথা, আর জাবেদাও কিন্তু একটাই। তাহলে দেখো এই জায়গায় কি হয়? জাবেদা এই জায়গায় হচ্ছে পাওনাদার হবে, কে হবে? পাওনাদার। এই জায়গায় পাওনাদারটা কে? পাওনাদারটা হচ্ছে সেলিম, ঠিক আছে? তারপরে পাওনাদারের পরে আমাদের কি চলে আসতে হবে? ফেরতের ক্ষেত্রে এই জায়গায় কি ফেরত সেটা বুঝে নিতে হবে। তাহলে আমরা কিন্তু ফেরত প্রদান করছি, আর প্রদান করলে সবসময় মনে রাখবা আমরা ক্রয় করেই প্রদান করি, কখনো বিক্রয় করে প্রদান করি না, ঠিক আছে? তাহলে ক্রয় করে যেহেতু প্রদান করি তাহলে আমরা লিখতে হবে ক্রয় ফেরত। ওকে, তাহলে ক্রয় ফেরত। তাহলে এবার আমাদের দুটি পক্ষ নির্ণয় করা শেষ, হিসাবের শ্রেণী নির্ণয় করবো। তাহলে পাওনাদার হচ্ছে আমাদের দায় হিসাব, আর এই যে ক্রয় ফেরত হচ্ছে আমাদের ব্যয় হিসাব। তাহলে কোনটা কি করছে? দেখো দায় কিন্তু আমাদের কমে গেছে, অর্থাৎ হ্রাস পেলে ডেবিট লিখতে হবে। আর আমাদের ক্রয় ফেরত ব্যয় কিন্তু আমাদের কমছে, তাহলে ব্যয় কমলে কি লিখতে হয়? ক্রেডিট লিখতে হয়, কারণ ব্যয়ের ক্ষেত্রে আমরা জানি কি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই হচ্ছে আমাদের ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা শেষ। এখন হচ্ছে আমাদের বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা, ঠিক আছে? তাহলে বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদাগুলো যদি দেখো একটু, বিক্রয় ফেরত 2000 টাকা ধরো। তাহলে এখন আমরা যখন বিক্রি করি তখন কিন্তু ক্রেতার কাছ থেকে পণ্য চলে আসে, তাই না? তাহলে ক্রেতার কাছ থেকে যদি পণ্য চলে আসে তাহলে আমাদের কি হবে? দেনাদার হিসাব লিখতে হবে। আর কি হিসাব লিখতে হবে? বিক্রয় ফেরত হিসাব লিখতে হবে, ঠিক আছে? আর ক্রয় ফেরতের ক্ষেত্রে আমরা কি লিখছি? পাওনাদার হিসাব। ওকে, তাহলে এই জায়গায় আমরা কি লিখবো? দেনাদার হিসাব লিখবো, কি? দেনাদার হিসাব। আর এটা লিখতে হবে কি? বিক্রয় ফেরত হিসাব। তাহলে আমরা যদি বিক্রয় ফেরত হিসাব লিখি, আরেকটা পক্ষ লিখতে হবে কি? আরেকটা পক্ষ লিখতে হবে দেনাদার হিসাব। কারণ আমরা যার কাছে বিক্রি করি সে হচ্ছে আমাদের ধারে, যার কাছে বিক্রি করি আমরা
তারা হচ্ছে আমাদের দেনাদার। ঠিক আছে, তাহলে আমরা বিক্রয় ফেরতের ক্ষেত্রে আমরা এটা কি হিসাবে লিপিবদ্ধ করতে পারি, হিসাবে শ্রেণী যদি নির্ণয় করি তাহলে এটা হচ্ছে আমাদের আয় হিসাব। কি হিসাব? আয় হিসাব। আর এটা হচ্ছে আমাদের সম্পদ হিসাব। ঠিক আছে, তাহলে আয় হচ্ছে, দেখো বিক্রয় আমরা যখন বিক্রি করছিলাম তখন কিন্তু আমাদের আয়টা বেড়ে গেছে, যখন বিক্রয় ফেরত আমাদের দিয়ে দিয়েছে তখন কি আয় কি বাড়ছে না কমছে? অবশ্যই কমে গেছে। আর আমরা আয়ের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র কি জানি? আয় হ্রাস পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। যেহেতু এই জায়গায় আমাদের আয়টা হ্রাস পেয়েছে তাহলে আমরা কি লিখবো? ডেবিট লিখে দেব। আর দেনাদার হিসাব, তাহলে দেনাদার হিসাব হচ্ছে আমাদের সম্পদ হিসাব, তাই না? তাহলে এই জায়গায় কি সম্পত্তি বাড়লো না কমলো? অবশ্যই সম্পদ হ্রাস পেয়েছে, তাহলে সম্পদ হ্রাস পেলে অবশ্যই আমরা কি লিখবো? ক্রেডিট লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখন এই বিক্রয় ফেরত এভাবে না থেকে এভাবে বলা হইতে পারে, যেমন শাকিলকে 5,000 শাকিলের নিকট হতে কি হতে? নিকট হতে 5,000 টাকার পণ্য পাওয়া গেল। দেখো এটাও বিক্রয় ফেরত একই কথা, এই লেনদেনটাও একই কথা, কারণ দেনাদার কাছ থেকে যখন আমরা ফেরত পাই তখন সেটাকে আমরা বিক্রয় ফেরত লিখি। তাহলে এই জায়গায় শাকিল হচ্ছে আমাদের দেনাদার, আমরা কি ফেরত পাইছি, তাহলে ফেরত পাইলে সবসময় মনে রাখবা সেটা বিক্রয় ফেরত, আর ফেরত দিলে সেটা হচ্ছে ক্রয় ফেরত। ওকে, তাহলে এখন আমরা যদি নির্ণয় করি অর্থাৎ হিসাবে দুটি পক্ষ নির্ণয় করি তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কি? বিক্রয় ফেরত হিসাব, যেহেতু এটা বিক্রয় ফেরত। আর আমরা আর কি নির্ণয় করতে পারি? দেনাদার হিসাব। এখন দেখো কি হচ্ছে, এখন আমরা যদি এগুলা ডেবিট ক্রেডিট নির্ণয় করি তাহলে এটা হচ্ছে আমাদের আয় হিসাব। কি হিসাব? আয়। আর এটা হচ্ছে আমাদের সম্পদ। ঠিক আছে, এখন কোনটা ডেবিট হবে আর কোনটা ক্রেডিট হবে? তাহলে বিক্রয় ফেরত আমাদের কি হবে? বিক্রয় ফেরত হয়ে যাবে আমাদের ডেবিট, কারণ এই জায়গায় আমাদের আয়টা কি করেছে? আয়টাকে হ্রাস করে দিয়েছে। আর আমরা আয়ের ক্ষেত্রে সূত্র জানি কি? আয় হ্রাস পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। আর দেনাদার হচ্ছে আমাদের কি? সম্পদ যেহেতু হ্রাস পেয়েছে তাহলে হচ্ছে আমাদের ক্রেডিট। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ফেরত সংক্রান্ত জাবেদা। ওকে, তো এরকম আরো অনেক জাবেদাই আছে। তোমরা যে কোনো জাবেদা যদি সমস্যা মনে করো তাহলে সেই জাবেদাটা লিখে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবে, আমরা কিন্তু জাবেদাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো এবং তোমাকে যথাসাধ্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, যদি কোনো জাবেদাতে সমস্যা থেকে থাকে। আশা করি এই ভিডিওটা দেখলে এবং তুমি যদি নিয়মগুলো অনুসরণ করে যাও তাহলে প্রত্যেকটা লেনদেন সঠিক জাবেদা তুমি নির্ণয় করতে পারবে। ওকে, এটাই হচ্ছে আমাদের জাবেদা নির্ণয়ের প্রক্রিয়া। তাহলে আজকে জাবেদা নির্ণয়ের প্রক্রিয়া এতটুকুই হলো। তারপরে আমরা যেটা আলোচনা করব আলোচ্য বিষয়ের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে বাট্টা। তাহলে এই বাট্টাটা কি? বাট্টাকে যদি আমরা একটু দেখি, অর্থাৎ কোনো পণ্যদ্রব্য বা কোনো কিছু সেবা বা পণ্যদ্রব্যের যে কম মূল্য প্রদান করি, অর্থাৎ আমরা যে নির্দিষ্ট মূল্য থেকে কম মূল্য প্রদান করি এবং যেই কম মূল্যটা প্রদান করি সেটাই হচ্ছে আমাদের বাট্টা। যেমন একটা জিনিসের মূল্য ধরো 100 টাকা, তাহলে এই 100 টাকা থেকে আমাদের দোকানদার বললো আপনাকে 10% ছাড় দেওয়া হবে, তাহলে 10% ছাড় মানে কয় টাকা? 10 টাকা। তাহলে এখানে দেখো এই 100 টাকাতে 10 টাকা বাদ দিলে তোমার মূল্য হইতেছে কত টাকা? 90 টাকা, তাই না? তাহলে এই 90 টাকা কিন্তু আমরা দোকানদারকে প্রদান করব। তাহলে এই জায়গায় আমার বাট্টা পাইতেছি কত? বাট্টা পাইতেছি আমরা 10 টাকা, তাই না? এটাই হচ্ছে আমাদের বাট্টা। এখন এই বাট্টাটাকে দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আমাদের কারবারি বাট্টা। কি বাট্টা? কারবারি বাট্টা। আরেকটা হচ্ছে আমাদের কি বাট্টা? নগদ বাট্টা। এখন এই কারবারি বাট্টাকে যদি আমরা একটু সংজ্ঞায়িত করতে যাই তাহলে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? তাহলে আমরা কিন্তু সহজেই সংজ্ঞায়িত করব। তাহলে কারবারি বাট্টা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ক্রয় এবং বিক্রয়কে আইডেন্টিফাই করা। কাকে আইডেন্টিফাই করতে হবে? ক্রয় এবং
বিক্রয়কে আইডেন্টিফাই করে বের করতে হবে যে আমরা ক্রয় করছি না বিক্রয় করছি। যদি কখনো পণ্য ক্রয় এবং বিক্রয়ের সাথে যদি কোনো বার্তা জড়িত থাকে তাহলে সেটাকেই আমরা বলে নিব কারবারি বার্তা। তাহলে কারবারি বার্তা কার সাথে যে জড়িত থাকবো? ক্রয়। তাহলে ক্রয় এবং বিক্রয় কার কার সাথে জড়িত থাকবে? ক্রয় এবং বিক্রয়ের সাথে যদি কোনো বার্তা জড়িত থাকে তাহলে সেটাকেই আমরা বলে দিব কারবারি বার্তা। ওকে, তাহলে কারবারি বার্তা এতটুকু মনে রাখলেই চলে। তারপরে হচ্ছে নগদ বার্তা। যদি আমরা একটা উদাহরণ দিই, যদি পণ্য ক্রয় 5,000 টাকা, বার্তা ধরো 10%। কয় পার্সেন্ট? 10%। তাহলে এই জায়গায় বার্তা কত আসতেছে দেখো, এই জায়গায় কিন্তু পণ্য ক্রয় করছি। কি করছি? পণ্য ক্রয় করছি। আর পণ্য ক্রয় করলে যে বার্তাটা, এই যে 10% বার্তা, এই বার্তাটা হচ্ছে আমার কারবারি বার্তা। আর হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী কারবারি বার্তা কখনো হিসাব বিজ্ঞানে অন্তর্ভুক্ত করা হয় না, সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, তাহলে এই পণ্যের 5,000 টাকা 10% কত টাকা আসে? 5,000 টাকার 10% আসে দেখো 500 টাকা। তাহলে আমাদের মোট যেটা হচ্ছে, আমাদের যেটা হিসাবভুক্ত করতে হবে, অ্যাকাউন্টিংয়ে যেটা হিসাব করতে হবে সেটা হচ্ছে 4,500 টাকা। ঠিক আছে, আর এই 500 টাকা কম দেখাতে হবে, কারণ এই 500 টাকা হচ্ছে আমাদের কারবারি বার্তা। ওকে, তাহলে আমাদের কারবারি বার্তা সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা চলে যাব নগদ বার্তা। এখন এই নগদ বার্তাকে দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? নগদ বার্তা হচ্ছে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রাপ্ত বার্তা। কি বার্তা? প্রাপ্ত বার্তা। আর একটা হচ্ছে প্রদত্ত বার্তা। এখন দেখো প্রাপ্ত বার্তা কাকে বলে? যখন এই জায়গায় সবচেয়ে মনে রাখবা, কোনো কিছু পূর্ণ নিষ্পত্তি ঘটবে। এই জায়গায় লেনদেনের ফলে কি হবে? কোনো কিছুর পূর্ণ নিষ্পত্তি। পূর্ণ নিষ্পত্তি কথার মানে হচ্ছে এরপরে আর ওই লেনদেনটার কোনো কি থাকবে না, কোনো অস্তিত্ব থাকবে না। অর্থাৎ এই লেনদেনটা এতটুকু পর্যন্তই শেষ হয়ে যাবে। এখন ধরো তোমার বন্ধু তোমার কাছ থেকে 10,000 টাকা হাওলাত নিয়েছে। তাহলে এখন 10,000 টাকা হাওলাত নেওয়ার পরে এখন তুমি কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর তুমি তোমার বন্ধুকে একটা অফার করলো যে, বন্ধু তুমি আমাকে যদি 10,000 টাকা না দাও, 9,500 টাকা দাও এই মুহূর্তে, তাহলে আমি তোমাকে ওই 500 টাকা মাফ করে দেবো। অর্থাৎ কারণ এই জায়গায় মনে রাখবা, প্রাপ্ত বার্তা কার সাথে সম্পর্ক থাকবে? তোমার কাছ থেকে, তুমি যদি কারো কাছ থেকে টাকা পাও, অর্থাৎ পাওনাদারের সাথে। কার সাথে সম্পর্ক থাকবে? পাওনাদার। আর প্রদত্ত বার্তা, প্রদত্ত বার্তা যেটার সাথে সংযুক্ত থাকবে সেটা হচ্ছে দেনাদার। ওকে, অর্থাৎ দেনাদারের কাছ থেকে যখন তুমি, অর্থাৎ দেনাদারকে তখন যখন তুমি করে দেবা, দেনাদার তোমাকে যখন টাকা দিবে তখন তুমি তাকে কিছুটা ছাড় দিবা তাকে, সেটা হচ্ছে প্রদত্ত বার্তা। আর প্রদত্ত বার্তা হচ্ছে তোমার ব্যয়। প্রদত্ত বার্তা কি? ব্যয়। আর প্রাপ্ত বার্তা হচ্ছে তোমার পাওনাদারের সাথে সংযুক্ত থাকবে। তোমার কাছে যদি কেউ টাকা পায়, তাকে যদি তুমি পূর্ণ নিষ্পত্তিতে কোনো টাকা দিতে চাও, তাহলে সেই যেখানে তখন তোমার কাছে প্রাপ্ত বার্তা থাকবে। আর প্রাপ্ত বার্তা হচ্ছে তোমার আয়। ওকে, আর নগদ বার্তা অ্যাকাউন্টিং এ হিসাবভুক্ত করা হয়, কিন্তু কারবারি বার্তা অ্যাকাউন্টিং এ হিসাবভুক্ত করা হয় না। ওকে, তো দেখো আমরা কিন্তু বার্তা, আর একটা টপিক আছে আমাদের, সেটা হচ্ছে যে জাবেদার শ্রেণী বিভাগ, তাই না? এখন দেখো জাবেদার শ্রেণী নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে দেখো জাবেদা কয় প্রকার হতে পারে? তাহলে জাবেদা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বিশেষ জাবেদা, বিশেষ জাবেদা। এখন দেখো বিশেষ জাবেদার মধ্যে কি কি আছে? তাহলে বিশেষ জাবেদাকে আবার 6টা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে ভাগ করছে? 6টা ভাগে ভাগ করছে। তাহলে বিশেষ জাবেদাকে যে 6টা ভাগে ভাগ করছে সেটা যদি একটু লিখি, তাহলে বিশেষ জাবেদা 1 নম্বর হচ্ছে ক্রয় জাবেদা, 2 নম্বরে হচ্ছে বিক্রয় জাবেদা, 3 নম্বরে হচ্ছে যে ক্রয় ফেরত জাবেদা, 4 নম্বরে হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা, আর 5 নম্বরে হচ্ছে নগদ প্রাপ্ত জাবেদা। আর 6 নম্বরে হচ্ছে কি? নগদ প্রধান জাবেদা। ওকে, তাহলে আমরা কিন্তু বিশেষ জাবেদাকে কয় ভাগে ভাগ করছে? বিশেষ জাবেদাকে 6 ভাগে ভাগ করছে। ঠিক আছে, তাহলে এই 6 ভাগের মধ্যে প্রথমে হচ্ছে ক্রয় জাবেদা আর বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা আর নগদ
প্রধান জাবেদা, এই 6টা ভাগে ভাগ করছে, তাই না? এখন এই 6টা ভাগের মধ্যে তুমি কিভাবে এগুলো মনে রাখতে পারবে? অর্থাৎ জাবেদার ক্ষেত্রে এই জাবেদাগুলো সবসময় ধারে সংগঠিত হবে। কিসে সংগঠিত হবে? অর্থাৎ ধারে। অর্থাৎ ক্রয় জাবেদার ক্ষেত্রে ক্রয় জাবেদা লিপিবদ্ধ করবা, বিক্রয় জাবেদার ক্ষেত্রে বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করবা। অর্থাৎ ক্রয় জাবেদা কাকে বলে? ক্রয় জাবেদা হচ্ছে যদি তুমি ধারে পণ্য ক্রয় করে থাকে এবং সর্বপ্রথম যে বইতে লিপিবদ্ধ করা হবে সেটা হচ্ছে ক্রয় জাবেদা। ধারে পণ্য বিক্রি করলে যে বইতে লিপিবদ্ধ করবে সেটা হচ্ছে বিক্রয় জাবেদা। এবং ক্রয় ফেরত জাবেদা হচ্ছে যদি তুমি পণ্য ক্রয় করে থাকো এবং পাওনাদারকে পণ্য ফেরত প্রদান করে তাহলে যেই জাবেদা লিপিবদ্ধ করবে সেটা হচ্ছে তোমার ক্রয় ফেরত জাবেদা। আর বিক্রয় ফেরত জাবেদা কি? বিক্রয় ফেরত জাবেদা হচ্ছে তোমার যদি কখনো তুমি আমরা পণ্য বিক্রি করে থাকি, তাহলে বিক্রি করে থাকলে ভোক্তার কাছ থেকে অর্থাৎ ক্রেতার কাছ থেকে যখন আমরা পণ্য ফেরত পাই, দেনাদার কাছ থেকে যখন আমরা পণ্য ফেরত পাই, তখন যেই জাবেদা লিপিবদ্ধ করবে সেটা হচ্ছে আমাদের বিক্রয় ফেরত জাবেদা। আর কারো কাছে নগদ পাইলে অর্থাৎ কাছ থেকে পাই, অর্থাৎ নগদ পাই আমরা দেনাদারের কাছ থেকে যদি নগদে টাকা পাই তাহলে নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ করব। আর নগদ প্রধান জাবেদা, পাওনাদার যদি আমাদের কাছে টাকা পায় যেই জাবেদা লিপিবদ্ধ করবো সেটা হচ্ছে নগদ প্রধান জাবেদা। ঠিক আছে? আর কিছু জাবেদা আছে বিশেষ জাবেদা, আর কিছু জাবেদা আছে সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা। কি জাবেদা? 2 নাম্বার হচ্ছে সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা। ঠিক আছে? তাহলে এখন এই সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা দেখো এগুলাকে কয় ভাগে ভাগ করছে। 1 নম্বরে যদি ধরি তাহলে ধরি সংশোধনী জাবেদা। 2 নম্বরে যদি ধরি সেটা হচ্ছে সমন্বয় জাবেদা। 3 নম্বরে হচ্ছে সমাপনী জাবেদা। 4 নম্বরে ধরা হচ্ছে তোমার কি জাবেদা হতে পারে? প্রারম্ভিক জাবেদা। আর আরেকটা হচ্ছে অন্যান্য জাবেদা। ওকে, তাহলে এখন সংশোধনী জাবেদাটা কাকে বলে একটু যদি আমরা একটু সংজ্ঞায়িত করে বলতে চাই, তাহলে সংশোধনী জাবেদা হচ্ছে ধরো তুমি পূর্বে একটা লেনদেন লিপিবদ্ধ করলা, সেই লেনদেনটা ভুল হয়েছে, তাহলে তুমি কি আবার লেনদেনটা কেটে দিবা? কখনোই কেটে দেওয়ার কোনো নিয়ম নেই, কারণ কেটে দিলে তোমার হিসাবের ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দিবে, এটাই স্বাভাবিক। তাহলে এই বিশৃঙ্খলা থেকে তুমি মুক্ত থাকার জন্য যে জাবেদাটা লিপিবদ্ধ করবা সেটা হচ্ছে তোমার সংশোধনী জাবেদা। ওকে, তারপরে সংশোধনী জাবেদাটা আমরা এভাবে সংশোধন করে নেব। তারপর হচ্ছে সমন্বয় জাবেদা। আমরা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল বা আর্থিক অবস্থা জানতে হয়। এই আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থার ক্ষেত্রে কিছু কিছু লেনদেন আছে, যেমন বকেয়া, অগ্রিম, কি থাকে কোনো কিছুর সাথে বকেয়া, অগ্রিম, কুরিন সঞ্চিতি, এই সব লেনদেনগুলো সংযুক্ত থাকে। তাহলে এই লেনদেনগুলা লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে তোমার সমন্বয় জাবেদা। কারণ এই লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করতে পারলে আমরা সঠিকভাবে আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করতে পারবো এবং সঠিক আর্থিক অবস্থা নিরূপণ করতে পারবো। ঠিক আছে? এটা হচ্ছে সমন্বয় জাবেদা। আর একটা হচ্ছে সমাপনী জাবেদা। তাহলে সমাপনী জাবেদার ক্ষেত্রে তোমার সেটা মনে রাখবে, যেমন মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় আয় এবং ব্যয়কে সেই বছরেই তোমাকে কি করে দিতে হবে? আয় হিসাবকে ডেবিট করে দিতে হবে, ব্যয় হিসাবকে ক্রেডিট করে সেই বছরেই তোমাকে সবগুলা কি করে দিতে হবে? শেষ করে দিতে হবে। তাহলে সেটার জন্য যে জাবেদা দাখিলা দেখাতে হবে সেটা হচ্ছে তোমার সমাপনী জাবেদা। ওকে, তাহলে আমরা কিন্তু সমাপনী জাবেদা বুঝলাম। তারপর আছে প্রারম্ভিক জাবেদা। তাহলে একটা প্রতিষ্ঠান তার সম্পদগুলা শুধুমাত্র 1 বছরেই কাজে লাগায় না, তাই না? তাহলে এই সম্পদগুলো কাজে লাগানোর জন্য তার পরবর্তী বছরও দরকার হয়, তাই না? এই পরবর্তী বছরে যখন সে এই সম্পদ এবং দায়গুলো নিয়ে আবার কোনো লেনদেন, কোনো হিসাব কাজ শুরু করে, তাহলে তার জন্য যে জাবেদা দাখিলা দেখায় সেটা হচ্ছে তোমার প্রারম্ভিক জাবেদা। ওকে, আরেকটা হচ্ছে তোমার অন্যান্য জাবেদা, অর্থাৎ যে জাবেদাগুলা এই 4টা জাবেদা অন্তর্ভুক্ত করা যায় না, ঠিক আছে, সেই জাবেদাগুলোই অন্যান্য জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। আর এই হচ্ছে আমাদের জাবেদার শ্রেণী বিভাগ। তাহলে এই শ্রেণী বিভাগে এবং বার্তার ক্ষেত্রে এবং জাবেদা নির্ণয়ের প্রক্রিয়ার ক্ষেত্রে এবং এই ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর আমাদের যে পরবর্তী লাইভ সেশনগুলো আছে সেখানে তোমরা অবশ্যই সংযুক্ত থাকবা। আশা করি তোমাদের ভবিষ্যৎ জীবনে উজ্জ্বল হবে এবং সেই কামনাই আমরা করি সবসময়, এবং সবসময় আমাদের পাশেই থাকবা। আল্লাহ হাফেজ।